আলোচনায় যাবার আগে যে পত্রিকাগুলো পাঠকদের হাতে যাবে কিছুক্ষণের মধ্যেই তার কিছু শিরোনাম দেখছি। বাধা 22 সেতু। ডক্টর আনিসুজ্জামান আজ 81-তে পা দিলেন। দৈনিক ইত্তেফাক, প্রধানমন্ত্রী মিউনিখ পৌঁছেছেন, আলোচনায় খালেদা জিয়ার মামলা। সংবাদ মাধ্যমের খবরের অধিকাংশই ভুয়া, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যুগান্তর, রাজধানীর গণপরিবহন মাসে 12 কোটি টাকা চাঁদাবাজি। শুল্ক ভ্যাট, চট্টগ্রাম বন্দরে হয়রানি দুর্নীতি, তথ্য চেয়ে দুদকের চিঠি। দেশে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ, শিল্প বাণিজ্য বিরোধ দ্রুত নিষ্পত্তিতে ঐকমত্য। ভোরের কাগজ, সাজা ঠেকাতে মরিয়া বিএনপি, খালেদার দুর্নীতি মামলা, রায় ঘনিয়ে এসেছে। আমাদের সময়, পদ্মা সেতু ইস্যু, বেকায়দায় সমালোচকরা। দ্রুত অভিশংসনের দাবি, 199 দিনের মধ্যেই ক্ষমতা হারাবেন ট্রাম্প। 1,30,00,000 মা উপবৃত্তি পাবেন। যেসব মায়ের সন্তানরা বিদ্যালয়ে পড়ছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে, তাদের জন্য এই সুবিধা। যায় যায় দিন, অমর একুশে, আন্দোলনের ঢেউয়ে প্লাবিত পাবনা। এটা সেই 52 দিকের কথা বলা হচ্ছে। সকালের খবর, ভয়ঙ্কর আত্মঘাতী 10 নারী জঙ্গির খোঁজে গোয়েন্দারা। মানব কণ্ঠ, নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী। নজরদারিতে শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ড, এমপির মেয়ের রাজকীয় বাল্যবিয়ে, বর পুলিশের এসআই। মানব জমিন, পাকিস্তানের মাজারে রক্তগঙ্গা, সেনা অভিযান। বাংলাদেশ সময়, কমে যাচ্ছে ফসলি জমি, 2050 সালে মাথা পিছু দাঁড়াবে 6.20%। আমার সংবাদ, দাবি বাস্তবায়ন হলে 300 টাকায় গরুর মাংস কেজি। আলোকিত সময়, ই ভোটিং, আওয়ামী লীগ বিএনপি 2 মেরুতে। ঢাকা প্রতিদিন, কঠোর অবস্থানে শুল্ক ও গোয়েন্দা বিভাগ, বাংলা ভাষা উপেক্ষিত উচ্চ আদালতে। কাল বেলা, সেনাবাহিনীর উচ্চ পদে রদবদল। বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক নিয়ে অশনি সংকেত দেখছে বিএনপি। বই মেলাছে। দৈনিক নবচেতনা, বাংলাদেশে কন্টেইনার সার্ভিস আরো বাড়াবে ভারত। দি এশিয়ান এইজ, লাগেজ লস ডেইলি মিনেস at airport. PM Hasina joins Munich Security Conference. আমিনুল ইসলাম। আমরা খবর তো অনেক, আরো অনেক খবর আছে। শুরুতেই অধ্যাপক আনিসুজ্জামান, তার জন্মদিন, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। তিনি ভালো থাকুন, আরো বহু বহু দিন আমাদের অভিভাবক হিসেবেই কিন্তু গোটা জাতি তাকে দেখে। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সামনের সারিতে দেখেছেন, তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। আমরা অন্য আলোচনায় যাব। তিনি যে শিক্ষা অঙ্গনে
প্রায় 6 দশক কাজ করছেন। সেই শিক্ষারই একটা নতুন ধরনের উদ্যোগ সরকারের মায়েদের জন্য। 30 লাখ নারীকে মাকে এরা এদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এবং সেখানে এদের যে পরিবারের অর্থনৈতিক অবস্থা, তাহলে সন্তান তার পড়াশুনো সেটা কিভাবে দেখছেন বিষয়টা? শিক্ষাক্ষেত্রে তো সরকারের অনেক ইতিবাচক উদ্যোগ, তার সঙ্গে এটা যুক্ত হলো। আপনাকে ধন্যবাদ। এবং দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দাদা, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে আমি যে কথাটি বলি যে ইতিবাচক অধিকাংশ না, ইতিবাচক ঘটনার জন্মদাতা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। এমনকি এই দেশটা জন্মের পেছনেও আওয়ামী লীগ। আপনি যথার্থ বলেছেন, এক সময়ে আমাদের দেশের শিক্ষিতের হার ছিল মাত্র বই কেনার টাকা করতে দেব, খাবারেরই পয়সা নেই। এখন মাননীয় প্রধানমন্ত্রী এমনটি অসাধারণ উদ্ভাবন করেছেন যে উনি ভালনারেবল এরিয়াগুলোতে খাওয়ার ব্যবস্থা করেছেন। এতে ওই অভাবী পরিবারের মা বাবারা বা গার্ডিয়ানরা চিন্তা করছে যে আমার ছেলেকে যদি স্কুলে দিয়ে দিই, বই কিনতে পয়সা খরচ হচ্ছে না, বিনা বেতনে পড়ছে, মেয়ের আবার ডিগ্রি পর্যন্ত, দুপুরে খাবারটা যদি ওখানে খেতে পারে তাহলে আমি একটু রিলিফ পেয়ে গেলাম। এবং এই ধারাবাহিকতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন পরে যে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন, এটা যুগান্তকারী পদক্ষেপ। এটাকে 1,30,00,000 মা যাদের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়ে, অর্থাৎ এই সরকার শিক্ষা ব্যবস্থার প্রতি শুধু মনোযোগী হয়েছে তা নয়, শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে আসতে চান এটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ। আমরা যে ছোটকাল থেকে পড়ে আসছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডটা সোজা করার জন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছেন এটা কিন্তু তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো কাজ যেগুলো তাকে এই বাংলাদেশের ইতিহাসে 1000 বছরের অমরত্ব দান করবে, এটি তেমন একটি কাজ। আমি আমার প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি। 96 সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন কিন্তু অর্থমন্ত্রী ছিলেন শামস কিবরিয়া সাহেব। আমাকে খুবই স্নেহ করতেন। তো উনি একদিন কথা চলে বলেছিলেন যে দেখো আমিন, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এটা অকল্পনীয় দৃষ্টান্ত। অনেকে মনে করে যে এটা বোধহয় আমারই উদ্ভাবন, বাট ইট ইজ নট ফ্যাক্ট। It is the Honorable Prime Minister, it is her brainchild decision. অর্থাৎ যখন উন্নত বিশ্ব বয়স্ক ভাতা, বিধবা ভাতার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করার জন্য হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশের মতো একটা গরিব দেশ, তৃতীয় বিশ্বের একটা দেশ, কি দুঃসাহসী একটা পদক্ষেপ নিয়েছেন। আজকে কিন্তু তারই ফসল গ্রামের মানুষ এখন অনেক বেশি এনজয় করছে। যে এক সময়ে অভাবী পরিবারে মা বাবা ছিল সন্তানের কাছে বার্ডেন, সে মা বাবা যখন শেখ হাসিনার কল্যাণে কিন্তু ওই টাকাটা নিয়ে সে লিপস্টিকও কিনে না, স্নো পাউডারই কিনে না, সে ওই টাকাটা নিয়ে দেখা যায় হয়তো একটা মুরগি কিনে অথবা একটা ছাগল কিনে, এই মুরগিটা ডিম দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, ছাগলটা বাচ্চা দিচ্ছে, অটোমেটিকলি তার পরিবারে একটা আর্থিক সচ্ছলতা তৈরি হচ্ছে। যে কারণে তার সন্তান যে কয়দিন আগে মাকে বার্ডেন মনে করতেন, কারণ সন্তান নাতি নাতনিদের খাবারের ব্যবস্থা করতে পারে না, মার জন্য করতে করবে, বাবার জন্য করতে করবে। তবে আবার বাংলাদেশের পরিবারগুলোতে কিন্তু পারস্পরিক ছিল, কিন্তু আমি এটা নো ডাউট, এটা আমাদের সবচেয়ে বড় বন্ধন, এটা আমাদের সবচেয়ে বড় বন্ধন, সবচেয়ে। কিন্তু অনেক সময় বলে না, করাঘাত করে ভালোবাসা জানলা দিয়ে ফেলেছে, এরকমও ছিল। কিন্তু আজকে এই আমার মনে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি অসাধারণ থাকবে, যেটা শুধু বাংলাদেশ না। এবং শিক্ষায় কিন্তু দেখেন এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, মান বাড়ানো, সেটার জন্য কিন্তু পড়তে হলে তো ছাত্রকে তার
পেটে ক্ষুধা রাখলে চলবে না, রাইট, জি জি, তাই না? অন্য দুশ্চিন্তা করলে চলবে না, বা বাড়িতে গেলে পরে বাতি থাকবে কিনা, না এগুলো অনেক অনেকগুলো, যেমন মায়ের হাতে টাকাটা গেলে পরে আমরা কি ভুলে গেছি সেদিনের কথা, যে আমরা দেখেছি স্কুলের পরীক্ষার্থীরা মশারির মধ্যে মোমবাতি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করছেন। ওইটা দেখে মনে হয়েছে এটা বোধহয় আমাদের 200 বছর আগের বাংলাদেশ, কিন্তু এটা ছিল বিএনপির আমাদের বাংলাদেশ। আজকে সেই জায়গা থেকে কিন্তু আমাদের পরিবর্তনটা শুধু লক্ষণীয় নয়, একেবারে এটাকে দৃষ্টান্তমূলক। মাননীয় প্রধানমন্ত্রী এখন জার্মানিতে মিউনিকে আছেন নিরাপত্তা সম্মেলনে, এবং স্বাভাবিকভাবে ইউরোপেও কিন্তু আমরা যেমন রোহিঙ্গা একটি আমাদের সমস্যা, ইউরোপের দেশগুলোতে এই সমস্যা আছে, এবং নিরাপত্তা নিয়ে, জঙ্গিবাদ নিয়ে, চরমপন্থী বিভিন্ন শক্তির তৎপরতা নিয়ে সমস্যা, এগুলো না করবে কিভাবে দেখছি? এটা তো ধরেন সন্ত্রাসগুলো হচ্ছে, আজকে বাংলাদেশে সেই জায়গা নেই। আমাদের দেশে কিন্তু চেষ্টা করা হয়েছে, আপনি দেখেন আমাদের দেশে যা কখনো নিরাপত্তা বাহিনী, কিন্তু আজকে টেলিভিশনের সংবাদে দেখেছি যে নিরাপত্তা বাহিনী এই ধর্মান্ধ চরমপন্থী যারা, তাদের বিরুদ্ধে অভিযান, এবং ইতিমধ্যে 40 জনের মতো সন্ত্রাসীকে তার আগে হত্যা করেছে। এর মধ্যে যদি ভূত থাকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে মানুষ তো বলে যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটা অংশই সারা বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, রপ্তানি করছে, এরকম বলা হয়, এরকম বলা হয় না? তো এখন তাদের দিয়ে যদি হয় গুড, তারা হয়তো আখেরে যদি উপলব্ধি করতে পারে সেটা তাদের জন্য যেমন মঙ্গল, বিশ্বের জন্য মঙ্গল। কিন্তু ঘটনা হচ্ছে কি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপ, দূরদর্শী নেতৃত্বের কাছে আমার আপনার সেই চেষ্টা নানা জায়গায় আপনার ঈদের জামাতে বোমা হামলা, কিন্তু সেখানে আমরা জিরো টলারেন্স, জনগণও কিন্তু এটা পছন্দ, জনগণ পছন্দ করছে না, জনগণ এগিয়ে আসছে, সরকার তাদেরকে সিকিউরিটি দিচ্ছে, ওদেরকে অভয়দান করছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলো অত্যন্ত সাহসী পদক্ষেপ ঘোষণা করছে। এসব কারণে তো আজকে এই অবস্থায় আমরা এসেছি, এবং এই জন্য অবশ্যই এটা শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বের আমি মনে করি আরেকটি প্রতিফলন। আমরা এটা বাইরে যাই ঘটুক, আমাদের যা বাস্তবতা সেটা তিনি তুলে ধরবেন, কিন্তু আমরা এটা আমাদের প্রতিবেশী দেশের, আশপাশের দেশে তো অযোধ্যা সন্ত্রাসটা এখন আর কোনো, এটা বৈশ্বিক সমস্যা, এটা তো শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। এই সমস্যা থেকে অবশ্যই আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। এবং আমি মনে করি যদি বঙ্গবন্ধু, এখন আমাদের যেটা সমস্যা, যেমন আজকে যে আপনি আমাদের সময়টা বের করলেন যে বেকায়দায় সমালোচকরা, সেটা আলোচনায় আসবে, আপনি দেখেন কোথায় নিয়ে গেছিল বাংলাদেশটাকে, যেখানে একটি পয়সাও দেওয়া হয়নি, সেখানে যে মাত্র বিশ্বব্যাংক বললো যে এখানে আমরা অর্থায়ন করবো না, যেহেতু এখানে দুর্নীতি হয়েছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ করলেন যে একটি পয়সা আপনারা দেন নাই, তাহলে দুর্নীতি কিভাবে হলো, তখন তারা বললো যে দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে, চেষ্টা হয়েছে। এই অভিযোগ পৃথিবীতে কেউ কোন শুনেছে? যে মাত্র বিষয় এটা বললো, আমাদের দেশের কিছু মানুষ যারা নিজেদেরকে খুব সফিস্টিকেটেড দাবি করে, যারা নিজেদেরকে বেশি ভালো মুহূর্তের মধ্যে ক্ষমতাকে নামান, তার পুরো পরিবারকে এখানে টেনে আনার চেষ্টা করা হয়। এটা সরকারের অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ ছিল। সরকারের $300 কোটি শুধু দেশে তো বিশ্বব্যাংক না, এটা তো সরকারের শুধু ছিল না, ওরা কি একবারও ভেবেছে যে এইটা দেশের ভাবমূর্তির বিষয়? কেউ বলে দিলাম, আমি তার পক্ষে অনর্গল কথা বলে গেলাম, তাহলে আমার দেশের একটা নতুন সমস্যা আজকে দেখেন, সেটা হচ্ছে তারা কিন্তু একবারও কিন্তু বলে গাড়ির জন্য, যে তারা শুল্কমুক্ত ভাবে গাড়িগুলো তার কর্মকর্তারা ব্যবহারের জন্য এনেছিলেন, সেই গাড়িগুলো আবার তারা শুল্ক না দিয়ে ওরা অন্য কাউকে 2 নম্বরে বিক্রি করে দিয়েছে। এটাও কিন্তু দুর্নীতি, অবশ্যই দুর্নীতি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি কি, আমার আবার অভিমত দেওয়া হয়েছে যে এর কারণে বিএনপি, আওয়ামী লীগ বা সরকার, তারা বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে চাইছে। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সমালোচনা করে এবং এই শুল্কমুক্ত গাড়ি, সেটা সরকার অবনতি ঘটাতে, তার মানে সরকার সত্য কথা বলতে পারবে না।
সরকার কি বিশ্বব্যাংকের গোলাম? বাঙালিরা কিন্তু কারো গোলাম নয়। যেটা মরে ফিরে 7 কোটি বাঙালি যে বাঙালি করেছে, মানুষ করেনি। আজ তুমি এসে দেখে যাও তোমার বাঙালিরা মানুষ হয়েছে। আমরা সে মানুষ, আমরা বিশ্বব্যাংকের ভিক্ষার দিকে চেয়ে নেই। হ্যাঁ, এটা তো আমাদের হক, এটা তো তারা কোনো করুণা করছেন। আর বিএনপি যেটা সদস্য দেখেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যে বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা যারা সরকারকে এক হাত নিয়েছিলেন, তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপোলজি করেনি, সরি করেনি। অথচ আজ থেকে 1.5 বছর আগে বিশ্বব্যাংকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশের ডেভেলপমেন্ট দেখে অকপটে বলেছিলেন যে পদ্মা সেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করা বিশ্বব্যাংকের ভুল সিদ্ধান্ত ছিল। সেটা বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও তো ঢাকা না বরিশালে উনি সফর করে প্রেসিডেন্টের আগে কিন্তু প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বলেছিলেন যেটা ভুল ছিল। কিন্তু আমাদের দেশের যারা সরকার এবং দেশের ভাবমূর্তিকে মাটিতে মিশিয়ে দিতে তারা এক মুহূর্ত দ্বিধা করেনি। আবার তারা দাবি করে তারা দেশে চলে যান। তারা মনে করে তারা ছাড়া কেউ বোধহয় দেশ চালাবার যোগ্য নয়। তারা মনে করে তাদের চেয়ে বেশি কেউ কিছু জানে না। এই যে একটা অহমিকা, এইটা একটা দাম্ভিকতা, আমি তো মনে করি এদেরকে আজকে জনগণের কাছে জবাবদিহিতার আওতায় আনা উচিত, উইথ ডিউ রেসপেক্ট। কারণ আমাদের মনে রাখতে হবে, আমি যে হই না কেন, প্রথম আমার দেশ। দেশ না থাকলে আমার পরিচয়টা কি? এবং এই পৃথিবীতে বাংলাদেশের মতো এত দামে স্বাধীনতা কেউ কেনে নেই। অবশ্যই সেই দেশটাকে আপনারা বিশ্বব্যাংকের কে কি বললো তালিয়া বাজিয়ে আপনারা ইমেজটা ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা করলেন। তাহলে তো সেখানে তাকে ফাঁসি দিয়ে বহু বছর ছিল যে বিশ্বব্যাংক যা বলে এর চেয়ে সত্য কিছু নাই। তারা আমাদের যে ইস্যুতে সমালোচনা করে, আমাদের যদি বলে চাল উৎপাদন না বাড়িয়ে ডাল উৎপাদন বাড়াতে হবে, চালের জমি কমিয়ে, সেটাকে মনে করতে এটাই অনেকটা মাছি মারার কেরানির মতো। ওরা যখন বলে যে প্রাথমিক শিক্ষার উপরে বেশি গুরুত্ব পড়ে যাচ্ছে, এটা কমিয়ে দিতে হবে, কিংবা যদি বলে যে স্বাস্থ্য সরকারি খাত না বেসরকারি খাত, কিংবা যদি বলে যে আদমজি পাটকলের দরকার নেই, এটা বন্ধ করে দিতে হবে, আমরা কিন্তু সেটা অনুসরণ করেছি আর কি। যখন সেদিনটা এখন নাই, এখানে তো পাল্টে যাওয়া বাংলাদেশের গল্প শুরু হলো বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, যে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখন অনেক বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রনায়করা রিসিভ করার জন্য সসম্মানে দাঁড়িয়ে যায়। এখানে তো শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভিশনারি লিডারশিপের প্রতিফলন। আমরা পদ্মা সেতু আরেকটি জনকণ্ঠে একটি নিউজ ছিল যে পদ্মা সেতুতে চীন ও যুক্তরাষ্ট্রের 12 নয়া বিশেষজ্ঞ তারা কাজ করছেন ওখানে, এবং সেতুর বেশ প্রায় 40% মতো কাজ শেষ হয়েছে। এবং অনেকেই বলেন যে বিশ্বব্যাংকের ঋণ প্রত্যাহারের অনেক মন্দ দিক আছে, কিন্তু সুফলের দিক হচ্ছে যে আমরা নিজেরা যে কতটা সক্ষমতা অর্জন করেছি সেইটা হয়তো দেখাতে আরো অন্য একটা প্রকল্পের জন্য অপেক্ষা করতে হতো। আমরা সেই সুযোগটা পেয়েছি এবং বিশ্বকে প্রথম সুযোগে দেখাতে পেরেছি যে আমাদের সক্ষমতা অনেক বেড়ে গেছে আর কি। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম একটি কথা বলেছিলেন, কাজে দমে বরঞ্চ বাধা যখন দেয়া হয় তখন তুমি সেই বাধা মোকাবেলা করে বুঝাও তোমাকে দমানো কত কঠিন, তোমার শক্তি কত বেশি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটাই করে দেখালেন যে আমার শক্তি কত বেশি, দেখো দমানোর জন্য যতই প্রেশার দিচ্ছ সে প্রেশার নিয়ে আমি দাঁড়াতে পারি। এটা কিন্তু একটা ইতিবাচক দিক আছে। এই পদ্মা সেতুতে সেই ইতিবাচক দিকটাই আমরা দেখালাম, সারা বিশ্ব দেখলো শেখ হাসিনার অবদমিত শক্তির বহিঃপ্রকাশ। আমরা আশা করবো যে বাংলাদেশের আরো অনেক বিষয় বাকি আছে। আপনি আজকে পত্রিকায় আরেকটা আলোচনা আমি দেখলাম যে বিএনপির নেতৃত্ব খালেদা জিয়ার দুর্নীতির মামলা নিয়ে উদ্বিগ্ন। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন যে এটা তো আওয়ামী লীগের বিষয় নয়,
আমি একটা কথা বলি দাদা, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 4 দিন আগে পত্রিকা লিখলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা। তারপরের দিনেই শশীকলা সর্বোচ্চ আদালতের রায় উনি মেনে নিয়ে জেলে। এখন উনি জেলে কি করছেন? মোমবাতি কাজ করছেন। উনি আরেকজনকে দায়িত্ব দিনে 50 টাকা তাই বলে কিন্তু মজুরি। তাই বলে কিন্তু তামিলনাড়ুর উন্নয়ন থেমে থাকবে না, রাজনীতি থেমে থাকবে না। এটাই তো পলিটিক্স। এখন আমি আওয়ামী লীগের বড় নেতা, আমি দুর্নীতি করবো, আমার শাস্তি হবে না, সেটা তো হতে পারে না। এই শাস্তির কালচারটা চালু করতে হবে আমাদেরকে, যে অপরাধী হোক, যেখানেই হোক ওপর থেকে নিচ। আরে আমরা দেখাচ্ছি তো প্রমাণ। আমাদের একজন এমপি এখনো জেলে, 3 জন এমপি জেলকে জামিনে মুক্তি পেয়েছেন কোর্টের অর্ডারে। আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি। এবং 3 দিন আগে আপনি পড়েছেন দুদক বাংলাদেশের একজন বড় শিল্পপতিকেও গ্রেপ্তার করেছে, সাথে রাজুকের সাবেক চেয়ারম্যান, কেউ রেহাই পাচ্ছে না। কিন্তু তারপরে বাংলাদেশের ইতিহাসে যে আরেকটি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, এর পাশাপাশি লেটেস্ট যে ঘটনাটি ঘটল নারায়ণগঞ্জের 7 খুনের মামলা, সবাই বলতো 7 খুন মা, বলতেন একটা প্রচলিত কথা ছিল 7 খুন মা। ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্তরাও রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে। এটা পলিটিক্যালি করছি বা পলিটিক্যালাইজ করার চেষ্টা করছি, দ্যাটস নট ট্রু। তো আমরা আশা করবো এই ধারাটা আমরা যেমন নিজের কাজগুলো করব, আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কাজগুলো করব, এর পথে যত বাধা আছে সেগুলো আমরা মোকাবেলা করব। আমরা আমিনুল ইসলাম, আপনাকে খবর প্রতিদিন অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আগামীকাল একই সময়ে অনুষ্ঠান দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।